আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই, তুই আমার মোবাইল ধরছিস কেন? তোরা মোবাইল ধরতে নিষেধ করছি না, তবু তুই আমার সামনে আমার মোবাইল ধরছিস। দেখো, আমি তোমার স্বামী, আমি তোমার মোবাইল ধরতে পারি। আর তোমার মোবাইলে কি আছে যে আমি তা দেখতে পারি না? আমার দেখার অধিকার আছে। দেখ, তোরে আমি স্বামী হিসেবে কখনো মেনে নিতে পারবো না। আমার বাবার মুখের কথা রাখতে গিয়ে আমি তোকে বিয়ে করেছি। আর শোন, তুই তো একটা ছোট লোক, তোর সাথে আমার স্ট্যাটাস কখনো মানাবে না। সুতরাং তোকে আমি স্বামী হিসেবে কখনো মেনে নিতে পারবো না, বুঝলি? আর শোন, তুই কখনো আমার সামনে আসবি না, বুঝলি? তুই আজ থেকে এই বাড়িতে থাকতে পারবি না। মজা করছো কেন? আর আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? ওই, তোর কি মনে হয় আমি তোর সাথে মজা করছি? আর শোন, তুই কোথায় যাবি আমার তা জানার দরকার নাই। আর কয়েকদিনের মধ্যে ডিভোর্স পেপার এসে যাবে, আপনি তাতে সাইন করে দিবেন। নীলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে কী সব আবল তাবল কথা বলতেছো? আর আমি এখানে না থাকলে কোথায় যাব? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। এগুলো জেনেও তুমি এই কথা বলতেছো? এত কথা শুনতে চাই না। তুই আর এখানে আমাদের বাড়িতে আর না আসলে খুশি হব। আমি আর তোর, আমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো তোর সাথে আমার মিলবে না। এখন তুমি এই কথা বলতেছো? আমি এখন একজন ডাক্তার, আমার এখন একটা স্টেটাস আছে, আর আমি এখন অনেক বড় লোক। আর তুই তুই তো আগে যেমন ছিলি তেমনই আসোস। আর আমাদের এখানে না আসলে খুশি হব। ওহ সরি, আমি আর তোমাদের এখানে আসবো না। মনটা খারাপ হয়ে গেল নীলার কথা শুনে। এরপর থেকে আমি আর তোকে যেন না দেখি এখানে। চারিদিকে একবার তাকিয়ে চলে আসতে লাগলাম। আমার মনটা খারাপ হয়ে গেল নীলার কথা শুনে। নীলার ডাক্তার হওয়া আমার জন্য হলো, আর আজ সেই নীলাই আমাকে তাদের বাড়িতে যেতে মানা করতেছে। নীলা আর আমার বিয়ে হয় বছর 3 আগে। নীলার পরিবারটা ধনী ছিল না, মধ্যবিত্ত ছিল। নীলার বিয়ে ঠিক হয় এক ছেলের সাথে, কিন্তু সেদিন ছেলেটা বিয়ে করতে আসে না। আর নীলার ভাই আমার বন্ধু ছিল, সেই কারণে নীলাকে আমাকে বিয়ে করতে বলে। আমি একটা ভালো জব করতাম, তার ফলেই পরে আমাকে বিয়ে করতে বলে নীলের বোনকে। নীলাকে বিয়ে করি ঠিকই, কিন্তু সেদিন নীলা আমার কাছে একটা জিনিস চাইছিল। সেটা হলো, নীলা ডাক্তার লাইনে পড়তেছে, যে পর্যন্ত ডাক্তার না হতে পারবে সেই পর্যন্ত আমি তার পাশে শুইতে পারবো না। নীলা বলেছিল, ডাক্তার হওয়া আমার সেই ছোট থেকে কল্পনা করে আসছি। আমি সেদিন রাজি হয়ে গেছিলাম। সেই থেকে আমি যা বেতন পেতাম সেই টাকা দিয়ে নীলার কল্পনাটা বাস্তবে পূরণ করতে থাকি। আমি যখন নীলাকে বিয়ে করি তখন 1 বছর হলো। নীলা MBBS ভর্তি হয়েছে। আর 3টা বছর আমি নীলার স্বপ্নটাকে বাস্তবে আনার জন্য অনেক কষ্ট করেছি। নীলার পড়া শেষে অনেক সার্কুলার ছাড়ল। নীলা প্রায় সবটাতে অ্যাপ্লাই করত, কিন্তু অ্যাপ্লাই করার পর যে নীলা চাকরি হয় না, একবার ভাইভাতে বাদ পড়েছে, এভাবে কয়েকটা অ্যাপ্লাই পরীক্ষা দিত। প্রত্যেকটা পরীক্ষায় টিকত, কিন্তু টাকা ছাড়া চাকরি হয় না। এখনকার সময়ে টাকা ছাড়া চাকরি হয় না বলে নীলা খুব ভেঙে পড়েছে। কারণ তার বাবা মায়েরও এত টাকা নাই যে নীলাকে দিবে, চাকরি নিয়ে দিবে। সামনে একটা সার্কুলার নীলার আছে, এটাই এই বছরের শেষ সার্কুলার। যদি এটাতে না চাকরি হয় তাহলে আবার 5 বছর পরে। নীলা অনেক কান্না করলো যে এতগুলো ঘুরে যেহেতু হয় নাই, তাহলে এটাও হবে না। আমি তারপর আমার অফিসে গিয়ে লোন চাই, তারা আমাকে 5 লাখ টাকা দেয়। নীলার চাকরির জন্য 12 লাখ টাকা দরকার, আর আমার কাছে ছিল 2 লাখের মতো, হলো 7 লাখ। একটা দালাল ধরছি, সে চাকরি নিয়ে দিবেই, অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিবে হাতে, তারপর তাকে টাকা দিতে হবে। আমি রাজি হই। পরে টাকার জন্য অনেক খুঁজি, আমার কাছে 7 লাখ টাকা আছে, আরও 5 লাখ টাকা দরকার। নীলাও মনমরা হয়ে বসে থাকে। সে ভেবে নিয়েছে যে তার চাকরি আর হবে না, আর মাত্র 2 দিন আছে। কিন্তু আমি এখনও আরও 5 লাখ টাকা জোগাড় করতে পারি নাই।
আজকে নীলার সেই লাস্ট পরীক্ষা। নীলা পরীক্ষা দিতে যাবে, তখন গিয়ে আর কি হবে? চাকরি তো হবে না। সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। তুই শুধু ভালো মতো পরীক্ষা দিবা। আচ্ছা, আর তুমি চলো আমার সাথে। না, তুমি যাও, আমার কাজ আছে। নীলা মন খারাপ করে পরীক্ষা দিতে গেল। নীলা যাওয়ার পর ফোন করলাম দালালকে। চাকরি হতে যা লাগে করবেন, টাকার ব্যবস্থা হয়েছে। মনে রাখবেন, নীলার হাতে কার্ডটা পাওয়া মাত্র টাকাটা দিব আপনাকে। আচ্ছা। খুশির খবর এটাই যে সেদিন নীলার চাকরিটা হয়েছে। দালাল আর আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আপনার কথা মতোই কাজ করছি। আপনি জানেন এই টাকাটা কত কষ্টের পর জোগাড় করছি? আমি জানি, যারা টাকা জোগাড় করে অনেক কষ্ট করেই টাকা জোগাড় করে। কিন্তু আমি যে অনেক কষ্ট করে জোগাড় করছি। শার্টটা একটু তুলে, এই যে দেখুন, আমার শরীরের একটা কিডনি বিক্রি করে টাকা জোগাড় করছি। অবাক হয়ে যাই, কেননা মাত্র একদিন হয়েছে আমাকে অপারেশন করে কিডনিটা নিয়েছে। সেলাইটা রয়ে গেছে, হালকা রক্ত পড়তেছে। এটা কি করছেন? এমনটা কেউ করে? আমার বউকে চাকরি নিয়ে দিছি। কিছুদিন পর আমার বউটা টাকা কামাই করে আমার এই কিডনিটা প্রতিস্থাপন করাবে। এবার টাকাটা দিন। টাকাটা হাতে দিয়ে চলে আসলাম। পরে বাসায় আসি, এসে দেখি যে নীলা বাসায় নাই। ফোন দিলাম নীলের কাছে, আপু বাসায় আছে। ওকে বলে ফোনটা কেটে দিলাম। আমার এখন এতটা শক্তি নাই যে নীলার বাড়িতে যেতে পারবো, তাই বাসায় গিয়ে শুয়ে পড়লাম। এভাবে কয়েকদিন চলে যায়। নীলা এখনও এখানে আসেনি। নীলকে ফোন দিলে বলে আপু ব্যস্ত। আমি কিছু বলি না, চাকরি হয়েছে তাই ব্যস্ত। নীলা চাকরিতে জয়েন করে কয়েকদিনের মধ্যে। তখন আমি নীলার কাছে যাই। তখন নীলা কি বলল আপনারা দেখলেন তো উপরে কথাগুলো। আমি তখন মন খারাপ করে বাসায় এসে পড়ি। নীলা এমনটা করতে পারলো নাকি মন খারাপ করে বলছে কথাটা আমাকে? তার পরের দিন অফিসে না গিয়ে নীলার বাড়িতে গেলাম। এখন হাঁটতে গেলে কষ্ট হয়, পেট ব্যথা করে, আবার গাড়িতে ঝাঁকি লাগার কারণেও ব্যথা করে। কোনো রকমভাবে তার পরের দিন গেলাম নীলার বাড়িতে। ভিতরে ঢুকলাম, দেখি নীলার মা। কেমন আছেন মা? ভালো। বলে চলে গেল। নীলার চাকরি হওয়া দেখা যায় সবাই আমার সাথে কথা বলাটা বন্ধ করে দিচ্ছে। চারপাশে দেখতে লাগলাম। কিসের জন্য আবার এখানে আসছো? এমন করছো কেন? আমি না তোমার স্বামী? তুই আর কখনো এই কথাটা বলবি না, কারণ আমি আর তোকে কোনোদিন স্বামী বলে মানবো না। তোমার তো স্বপ্নটা পূরণ হয়েছে, আর তুমি তো বলছিলা তোমার স্বপ্নটা পূরণ হলে আমাকে। চুপ কর তো। আর তোকে আমাদের বাড়িতে আসতে মানা করছি না, আসলি কেন? এটা কেমন কথা? শোন, আর আজ থেকে তুই এখানে আসবি না। আমি এখন এমবিবিএস ডাক্তার, আর আপনি সামান্য একটা চাকরি করেন। তুমি না বলছো তোমার ভুলে যা সব সেই কথাগুলো। আর তুই এখানে আসবি না, আর সামনের মাসে বাসা পাল্টাবো। তুই ইচ্ছা করলেও আসতে পারবি না। আচ্ছা, আর কোনো দিন আপনার সামনে আসবো না। ধীরে ধীরে বাসা থেকে বাহির হলাম। বের হয়ে ধীরে ধীরে বাসার দিকে হাঁটতে লাগলাম। বাসায় এসে শুয়ে পড়লাম। শার্টটা তুলে দেখি রক্ত পড়ছে ক্ষত জায়গা থেকে। রক্তটা মুছে দিয়ে শুয়ে পড়লাম। তার পরের দিন অফিসে যাই। স্যার, আপনাকে ম্যাডাম তার রুমে ডেকেছে। ম্যাম আসবো? আসুন। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। জি ম্যাম। আকাশ সাহেব, আপনি নাকি খুব অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়ে আপনি কেন আজকে অফিসে আসলেন? ফোন করে ছুটি নিয়ে নিতেন। না ম্যাম, আমি মোটামুটি এখন একটু ঠিক আছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা, বুঝলাম। এখন এই ফাইলটার কাজটা করতে সম্ভব মনে হলে নিয়ে যাবেন, কেমন? ওকে ম্যাম। এটা বলে ফাইলটা নিয়ে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাসায় গিয়ে ফাইলটা রেডি করলাম। ছাদের চিলে কোঠায় রাতটা পাড়ি দিয়ে তারপরের দিন গেলাম অফিসে। পিয়ন ডেকে বলল, স্যার, আপনাকে ম্যাডাম ডাকছে। ম্যাম, আমি কি ভিতরে আসবো? আরে মিস্টার আকাশ, আসুন আসুন। জি। ওকে, আপনার আসন গ্রহণ করুন। ওকে, ধন্যবাদ ম্যাম। আকাশ সাহেব, কালকের কাজটা কি সম্পূর্ণ করেছেন? জি ম্যাম। ম্যাম, এই নেন কালকের ফাইলটা। ভেরি গুড। ধন্যবাদ ম্যাম। ও আকাশ সাহেব, আপনাকে তো আরেকটা কথা বলতেই ভুলে গেছি। কাল থেকে আমার মেয়ে অফিসে বস হিসেবে আসবে। আমি এই কাজটা থেকে অবসর নিচ্ছি। ও আচ্ছা ম্যাম। আমি আশা করি আমার অনুপস্থিতিতে আপনারা আমার মেয়েকে বস হিসেবে মেনে আপনাদের কাজটা ভালোভাবে সম্পন্ন করবেন।
জি ম্যাম, অবশ্যই। এই ফাইলটা নিন, আশা করি আপনি খুব ভালোভাবে এটা সম্পন্ন করবেন। জি ম্যাম, আমি সাধ্যমতো চেষ্টা করব এটাকে ভালোভাবে সম্পন্ন করার। আমার আরেকটা কথা রাখবেন প্লিজ। জি ম্যাম, বলুন। আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে আপনি দেখে রাখবেন, ওকে কখনো কষ্ট দিবেন না, তাহলে আমি কষ্ট পাবো। জি ম্যাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মেয়ের কষ্ট হয় এমন কোনো কাজ করব না। আপনার মেয়েকে আমরা আমাদের সবার সর্বোচ্চটুকু দিয়ে হলেও ভালো রাখার চেষ্টা করব ম্যাম। আপনি আমাকে চিন্তামুক্ত করলেন। যাক, আমি আজকের পর অনির্দিষ্টকালের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি, এটা আপনি সবাইকে বলে দিবেন। জি ম্যাম। তারপর সবাইকে বলার পর আমি আমার ডেস্কে এসে বসে কাজ করতে লাগলাম। কয়েকটা ফাইল আসলো আমার কাছে, আমি সেগুলো করতেছি। পাশ থেকে আমার কলিগ। আকাশ সাহেব, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা কেমন চলছে আপনার দিনকাল? হাসি দিয়ে বললাম, ভালোই। তারপর আবার কাজ করতে লাগলাম। ফাইল দুটো কাজ শেষ করে ম্যাডামের কাছে নিয়ে গেলাম। ম্যাডাম ফাইলটা দেখা মাত্র, ভেরি গুড, ভালো করেছেন এগুলা করে। জি ম্যাডাম, ধন্যবাদ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার মুখের কথা রাখবেন। ও আচ্ছা আকাশ সাহেব, আপনাকে তো একটা প্রজেক্টের কথা বলতে ভুলেই গেছি। আমাদের সাথে শুভ সাহেবের সাথে একটা প্রজেক্টের কাজ আছে, এই নিন প্রজেক্টের কাজটা নমুনা। জি ম্যাডাম, এটা বলে আমার কেবিনে চলে আসলাম। ম্যাডাম কি কিছু বললো নাকি? হ্যাঁ, এই প্রজেক্টের সম্পর্কে কিছু বলেছে। ও আচ্ছা, আকাশ সাহেব সমস্যা না হলে একটা কথা বলছি। যাওয়ার সময় আমরা দুজনকে একসাথে যেতে পারি? জি, সমস্যা নাই। তারপর আমি কাজ করতে লাগলাম। বিকেলে দুজন একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নতুন একটা বাসা নিলাম। সন্ধ্যায় বাসায় এসে পৌঁছালাম। বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতে যাব, ঠিক তখনই মনে হলো কারো সাথে ধাক্কা খেলাম। ধাক্কাটা ক্ষত স্থানে লাগাতে শরীরটা কেঁপে উঠল। ধাক্কা লাগার সাথে সাথে ঠাস 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 করে কয়েকটা চড় মারল আমাকে। তাকিয়ে দেখি একটা মেয়ে আমার সামনে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তোর এখানে ঢোকার সাহস কি করে হলো? তুই কি আমাকে ধাক্কা দিস? আমি সরি, আসলে আমিও ঢুকছি আর আপনিও বাইরে যাচ্ছেন, তাই কেউ কাউকে না দেখার কারণে এমনটা হয়েছে। তোর কথা রাখ, যা আমার সামনে থেকে। কি হয়েছে মা, এমন কেন করছিস? বাবা, এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়েছে। আঙ্কেল সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ওকে, তুমি যাও, আমি দেখছি। ছাদের উপর একটা রুম, সেটাই নিয়েছি। কি আর করব, শুয়ে শুয়ে নীলার কথাগুলো ভাবতেছি। খুব কষ্ট হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে অফিসের উদ্দেশ্যে বাহির হলাম। দরজাতে তালা দিয়ে ঘুরে দাঁড়াই, তখনই কেউ পড়ে যায়। তাকিয়ে দেখি রাতের সেই বাড়িওয়ালার মেয়েটা। সরি, আপনি যে কখন এসে পড়েছেন। মেয়েটা উঠে সোজা আমার দিকে রাগীভাবে এসে কলার ধরল। তোকে আজকে না। কি হলো, আমি কি কিছু করেছি নাকি? মেয়েটা কিছু না বলে রাগের বশে হাতে যেন কি ছিল সেটা দিয়ে মাথায় বাড়ি দিল। খুব ব্যথা পেলাম। মাথায় হাত দিয়ে দেখি রক্ত পড়ছে। তার মানে মেয়েটা কোনো কিছু দিয়ে আঘাত করছে, যার কারণে মাথা দিয়ে রক্ত পড়ছে। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।